الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم সূরা আন-নিসা এর 170তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে মানুষরা, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রাসূল এসেছে। এই বিধানের উপর তোমরা জানো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর যদি তা মেনে নিতে স্বীকার করো তাহলে জেনে রেখো, আসমান জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী 2024-2025 অর্থ বছরের বাজেট সম্পর্কে এখন সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন, কিশোরগঞ্জ 2। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে এই 2024 এবং 25 সালের বাজেটের উপরে সাধারণ আলোচনা সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আজকে, আপনি জানেন যে গত এই বাজেটের সম্পূরক বাজেটে আমি আমাদের অপ্রদূষিত আয়ের উপরে 15% ট্যাক্স যে নির্ধারণ করা হয়েছে, সেই ট্যাক্সের উপর আমি বক্তব্য রেখেছিলাম। সেদিন আমার কথা ছিল যে অপ্রদূষিত আয়, অপ্রদূষিত বৈধ আয়, এই অপ্রদূষিত বৈধ আয়কে নিয়ে অনেকেই কালো টাকা সাদা টাকার কথা বলেন। আমি বলবো যে কালো সাদা টাকার এখানে কোনো অংশ আসে না। এখানে মূল অপ্রদূষিত আয়, বৈধ অপ্রদূষিত আয়ের উপরে 15% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এতে সরকারের যে উদ্দেশ্য, যে দেশের মানুষের যে অপ্রদূষিত আয় আছে সেই অপ্রদূষিত আয়কে প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য এই 15% হারে কেউ টাকা দিবে না, এবং এটার পরিমাণ খুবই কম হবে। অতীতের দেখা গেছে 10% ছিল, এখানেও বেশি টাকা কেউ প্রদর্শন করে নাই। সেই জন্য আমি বারবার অনুরোধ করবো মাননীয় অর্থমন্ত্রীকে যে এটাকে পরিমাণ পার্সেন্টেজ কমায় নিয়ে এটাকে 5% করলে দেশে বিপুল পরিমাণ অপ্রদর্শিত বৈধ আয় আছে, সেই অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে মানুষ, এবং তাতে সরকারের তহবিলে প্রচুর পরিমাণ টাকা জমা হবে। সেই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু অর্থমন্ত্রী নাই, যারা এই বিষয়ে আপনারা দৃষ্টি রাখবেন তাদের সবাইকে বলবো যে
এই পার্সেন্টেজ 15%-এর পরিবর্তে 5% করার জন্য। মাননীয় স্পিকার, আজকে দেশের বড় ব্যাধি হয়েছে দুর্নীতি। দুর্নীতি দেশের উন্নয়ন দ্রুত গতিতে চলছে, সাথে সাথে দুর্নীতিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আজকে দুর্নীতিকে যদি লাগাম টানানো না যায় তাহলে দেশের এই উন্নয়নকে অব্যাহত রাখা যাবে না। আজকে দেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতির পরিমাণ বেড়ে চলছে। এই দুর্নীতিকে রোধ করতে হবে দেশকে বাঁচাইতে হলে। আজকে শুধু সকল ক্ষেত্রেই, বিশেষ করে আজকে এই দুর্নীতি, ব্যাংক যেখানে টাকা পয়সা, ব্যাংকের কিন্তু দুর্নীতির পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গেছে। ব্যাংকের পদস্থ কর্মকর্তা এবং ব্যাংকের যারা চেয়ারম্যান তারাই দুর্নীতি নিমজ্জিত, তাদের কোনো বিচার হয় নাই, যার জন্য বেড়ে চলছে। উদাহরণস্বরূপ বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর কথা বলা যায়। তিনি হাজার হাজার টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গেছেন, তার বিরুদ্ধে কোনো বিচার হয় নাই। এমনি অবস্থা দেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু দুর্নীতি চলছে। এই দুর্নীতিকে রোধ করতে হবে। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট, বিশেষ করে আজকে হাউজে মাননীয় সংসদ নেতা নাই, আমি পুনর্দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই দুর্নীতিকে রোধ করতে হবে। আমার দুর্নীতি রোধ না করলে দেশকে বাঁচানো সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আজকে আমরা জানি যে এই ব্যাংকের যে তারল্য সংকট, ব্যাংকের টাকা নাই, গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংকের এই দুর্নীতির কারণে কিন্তু এগুলা চলছে। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই যে আজকে আপনি জানেন যে ব্যাংকের কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে সংকটগ্রস্ত কিছু ব্যাংকের তালিকা করা হয়েছে, এবং এই সংকটগ্রস্ত ব্যাংকে যেগুলো সলভেন্ট ব্যাংক আছে তাদের সাথে একটা একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং সেইভাবে ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে। যে সংকটগ্রস্ত ব্যাংকের নাম ঘোষণা করার পরে প্র্যাকটিক্যালি এটি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারে নাই, কিন্তু এই সংকটগ্রস্ত ব্যাংকের নাম প্রকাশ করার কারণে এই ব্যাংকগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই ব্যাংকগুলোতে যারা গ্রাহক আছে তারা টাকা উঠায় নিয়ে গেছে, আজকে ব্যাংকের ফান্ড কিন্তু শূন্য হয়ে গেছে। এই যে অদূরদর্শী সিদ্ধান্ত ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমার প্রতিবাদ। আমি মনে করি এই সিদ্ধান্তের কারণে যে ব্যাংকগুলোর নাম প্রকাশ হয়েছে, এইটা প্রকাশের কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ব্যাংক আজকে এরা তাদের ফান্ড শূন্য হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারে ব্যাংকের সতর্ক হওয়া উচিত, কিন্তু তারা অসতর্কতার বশত এইসব সিদ্ধান্তে নিয়ে গেছে। মাননীয় স্পিকার, আজকে দেশের অর্থনীতির যে দর্পণ হয়েছে দেশের পুঁজিবাজার, এই পুঁজিবাজার কিন্তু আজকে খুবই সংকটগ্রস্ত। আজকে পুঁজিবাজারে কিছু সংখ্যক ব্যক্তি বিশেষের কারণে যারা পুঁজি বিনিয়োগকারী ছিলেন, ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীরা আজকে বাজার থেকে বিদায় হয়ে গেছে। তারা কিন্তু আজকে বাজারে টিকতে পারে নাই। যারা কিছু ব্যক্তি এই পুঁজি বাজারকে নিয়ে তারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন বাজারের মধ্যে তারা আসে, এবং এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা আজকে চলে গেছে, এই পুঁজিবাজারকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে কারা ধ্বংস করছে এগুলো পরিচিত মুখ। আজকে তারাই কিন্তু বারবার এই পুঁজিবাজার আসে, প্রচুর টাকা নিয়ে আসে, এবং কোটি কোটি টাকা এখান থেকে লুটপাট করে সাধারণ বিনিয়োগকারীদের টাকা নিয়ে তারা চলে যায়। সুতরাং আজকে এই পুঁজিবাজারকে নিয়ে ভাবতে হবে। দেশের পুঁজিবাজারকে যদি সঠিক রাখতে হয় তাহলে আজকে সবাইকে, সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, আজকে এই পুঁজিবাজারকে নিয়ে ভাবতে হবে। অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এই পুঁজিবাজারকে তিনি নিয়ে চিন্তা করেন এবং পুঁজিবাজারকে বাঁচান, এবং ক্ষুদ্র যারা বিনিয়োগকারী তাদেরকে রক্ষা করেন। মাননীয় স্পিকার, আজকে দেশের অর্থনীতির অবস্থাকে চালু রাখতে হলে
এই ব্যাংক এবং পুঁজিবাজারকে আমাদের দৃষ্টি দিতে হবে। মাননীয় স্পিকার, আজকে এই বাজেটের মধ্যে আলোচনার সাথে আমার এলাকারও কিছু চাহিদা আছে। আমার এখানে বেশ কিছু, আমার ব্রহ্মপুত্র নদী আমার নির্বাচন এলাকার পাশে, সেই ব্রহ্মপুত্র নদীর উপরে একটি ব্রিজ অত্যন্ত জরুরি, যে ব্রিজটি আমাদের চরফরাদি ইউনিয়ন থেকে আমাদের গফরগাঁওয়ের সাথে একটা যোগাযোগ স্থাপনের জন্য একটা বড় ব্রিজের দরকার। কমপক্ষে 400-500 মিটার একটা ব্রিজের দরকার। সেই বিষয়ে আমার ডিউ লেটার দেওয়া আছে। দীর্ঘদিন যাবৎ আমরা এটা নিয়ে চেষ্টা করছি, কিন্তু এই ব্রিজটা হয় নাই। 2 মিনিট মাননীয় সদস্য। এই ব্রিজটা নির্মাণ হইলে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং এই এলাকার মানুষের অনেক অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে। মাননীয় স্পিকার, আজকে আমি এর আগেও বলছি, আমি আমার যে আমাদের ট্যাক্স বিভাগ বলছি, ট্যাক্স প্র্যাকটিস জড়িত আমাদের ট্যাক্সের আইনজীবীদের, তাদের যারা ট্যাক্স পে করে, যারা ট্যাক্স পেয়ার্স, তাদের বসার কোনো জায়গা নাই। ট্যাক্স নিয়ে যারা প্র্যাকটিস করেন তাদের বসার জায়গা নাই। তাদের এই ট্যাক্স পেয়ার্স এবং ট্যাক্স লয়ার্স যারা আছে তাদের বসার ব্যবস্থা করলে দেশের এই বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, অনেক তাদের ট্যাক্স আহরণ সহজ হবে। আমি এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী নাই, আমি সংসদ নেতার আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের ট্যাক্স বার এন্ড বেঞ্চকে একত্র করার জন্য আমাদের আইনজীবীদের এবং ট্যাক্স লয়ার্সদের বসার একটা জায়গা অত্যন্ত জরুরি দরকার। এই কারণে দরকার যে এতদিন আপনারা জানেন যে ট্যাক্স যে বার যারা ছিল এবং জাতীয় রাজস্ব বোর্ড সেগুনবাগিচা ছিল, এখানতে এই নতুন ভবন তৈরি হয়েছে আগারগাঁয়ে, এখানে জাতীয় রাজস্ব বোর্ড কেন সরানো হয়েছে, কিন্তু ট্যাক্স লয়াররা বসে সেগুনবাগিচা। কোনো বার এবং বেঞ্চ একত্রে না থাকলে এদের ভালো ট্যাক্স আহরণ করা সম্ভব হয় না। সেই জন্য আমি আবার আমাদের আমাদের সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ট্যাক্স লয়ারদের জন্য যেন এই আগারগাঁও এলাকায় একটা জায়গার ব্যবস্থা করা হয়, তাইলে বার এন্ড বেঞ্চ একত্রে ভালো কাজ করতে পারবে। এই জন্য আমি ধন্যবাদ মাননীয় সদস্য। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুল আজম নীলফামারী 4-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, একজন নবীন সংসদ সদস্য হিসাবে আমাকে আজ এই মহান সংসদে বাজেট বক্তৃতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিবেদন করছি আমার শ্রদ্ধা। 75-এর বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি আমার অবনত শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে স্মরণ করছি। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। মাননীয় স্পিকার, মহান সংসদে বাজেটের উপরে আলোচনা করতে পারা একটি সৌভাগ্যের বিষয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সীমাবদ্ধতার মাঝে একটি সীমাবদ্ধ বাজেট উপস্থাপনের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 3 বর্ষীয়ার নেতা হলেও এটা এই সংসদে তার প্রথম বাজেট উপস্থাপন। সংসদে সরকারি দল এই বাজেটকে যুগান্তকারী বাজেট বলে আখ্যা দিয়েছেন, আর বিরোধী দলের পক্ষে বলা হচ্ছে এটা মানুষ মারার বাজেট, উচ্চাভিলাষী বাজেট ইত্যাদি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি সরকারি দলও না, বিরোধী দলও না। আমি দ্বাদশ সংসদে সুষ্ঠু নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে নির্বাচিত সংসদ সদস্য, যাকে সবাই স্বতন্ত্র সংসদ সদস্য বলেছে। আমার কাছে মনে হয়েছে এই বাজেট রংপুরের মানুষের জন্য অবহেলার বাজেট। আমার উত্তরাঞ্চল, আমার রংপুর বিভাগে এই বাজেট উপেক্ষিত থেকেছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী অনেক প্রবীণ নেতা, তিনি আমাদের নির্বাচনী এলাকা নীলফামারী 4-এর প্রতিবেশী।
আমার পাশে দুটি উপজেলা, দিনাজপুরের খানসামা ও চিনিবন্দর তার নির্বাচনী এলাকা এলে তিনি আমার নির্বাচনী এলাকায় সৈয়দপুর শহর ব্যবহার করেন। আমার শহরে বিমানবন্দরে তাকে বহন করা উড়োজাহাজটি অবতরণ করে রংপুর বিভাগের মানুষ তিনি, অথচ বাজেটে রংপুর উন্নয়নে কোনো রূপরেখা স্পষ্ট নেই। এতে আমরা বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা, একটু আমাদের দিকে মনোযোগ দিবেন। বঙ্গবন্ধু রংপুরের মানুষকে খুবই ভালোবাসতেন। এই কারণে আপনি আমাদের রংপুরের পুত্রবধূ, বিশ্বের নামকরা পরমাণু বিজ্ঞানী, আমাদের রংপুরের গর্ব ডক্টর অজেদ মিয়া। আর আপনি মাননীয় স্পিকার রংপুরের প্রতিনিধিত্ব করছেন। এই অঞ্চলের সংসদ সদস্য আপনি। মানুষ যেখানে রুজিরুটি করে সেখানে তার কাজের অবদান রাখতে হয়। আমরা রংপুরের মানুষ, সেই আশায় বুক বেঁধে থাকি। সম্পূরক বাজেটে রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ চাই। মাননীয় স্পিকার, আবারও বলবো, সম্পূরক বাজেটে রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রংপুর থেকে চিরতরে মঙ্গা বিদায় করেছেন। আমরা চাই না আবার আমাদের মাঝের সাথে গরিব মফিজ কথাটি যুক্ত হোক। রংপুর বিভাগে আমাদের নির্বাচনী এলাকা, এখানকার বাণিজ্যিক শহর সৈয়দপুর থেকে বিপুল পরিমাণে রাজস্ব আমরা সরকারি কোষাগারে প্রদান করি। ভ্যাট প্রদানের দিক থেকে দেশের দ্বিতীয় অবস্থানে রংপুর বিভাগ। সেই অনুযায়ী আমাদের বর্তমানে বাজেট বরাদ্দ কই। মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরকে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী অতিরিক্ত 912 একর জমি অধিগ্রহণের জন্য নীলফামারী ও দিনাজপুর জেলা প্রশাসন কাজ শুরু করেছিলেন। এই বাজেটে ওই খাতে বরাদ্দ দেখলাম না। সৈয়দপুর রেলে মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের প্রতিফলন দেখলাম না। আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর শহরে 22টি ক্যাম্প রয়েছে। এইসব ক্যাম্পে বসবাসকারীরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে। এইসব ক্যাম্পে স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমি নির্বাচিত হওয়ার পর সংসদে বলেছিলাম, ক্যাম্পবাসীদের জীবন মান উন্নয়ন, ক্যাম্পগুলোতে বহুতল ভবন নির্মাণ করতে হবে। আশা করছি সম্পূরক বাজেটে ক্যাম্প উন্নয়নে বরাদ্দ রাখা হবে। মাননীয় স্পিকার, সৈয়দপুর রেলের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল 1993 সালে। তৎকালীন বিএনপি সরকার লোকের দোহাই দিয়ে তা বন্ধ করে দেয়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু থাকলে স্থানীয় চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা যেত। কেন্দ্রটি পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছি। সৈয়দপুর রেলে কারখানা আধুনিকায়ন ও নতুন একটি ক্যারেজ কারখানা বাস্তবায়ন প্রক্রিয়া কেন স্থগিত হয়ে আছে তা বাস্তবায়ন দেখতে চায় আমার এলাকার মানুষ। জিআই পূর্ণ রংপুরের হাড়িভাঙ্গা আম। এবার বিরূপ আবহাওয়ার কারণে আমের ফলন কম হয়েছে, তবু 700 কোটি টাকা আম বিক্রি হবে। 7,000 মেট্রিক টন হাড়িভাঙ্গা আম উৎপন্ন হয়েছে রংপুরের 5 জেলায়। এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন প্রকার মৌসুমী ফল হয়েছে। এইসব সংরক্ষণের জন্য কোনো নেই, গবেষণা ইনস্টিটিউট নাই। হিমালয় থাকলে আরো অনেক অর্থ উপার্জনের পথ খুলে যেত। দেশের 1/3 খাদ্য সরবরাহ করে উত্তরাঞ্চল। মাননীয় স্পিকার, দেশের 1/3 খাদ্য সরবরাহ করে উত্তরাঞ্চল। রংপুর কৃষি অঞ্চলে 5 জেলায় 5,08,000 মেট্রিক টন বোরো চাষ হয়েছে। এই থেকে উৎপাদন হবে 22,60,000 মেট্রিক টন চাল, যার মূল্য প্রায় 12,000 কোটি টাকা। পাট উৎপাদনেও সোনালী স্বপ্ন দেখছে রংপুর অঞ্চল। প্রচুর উৎপাদন হয় এই রংপুরে। আমার কিশোরগঞ্জ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ উপজেলায় ভুট্টা, বিশেষ করে ও হলুদ প্রচুর উৎপাদন ও রপ্তানি হয়। এতে উন্নত উৎপাদন ও গবেষণা নিশ্চিত করতে কিশোরগঞ্জে একটি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। বাজেটে এই সমস্ত প্রতিফলন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি সৈয়দপুরের মানুষকে আলাদাভাবে মূল্যায়ন করেন, অনেক ভালোবাসেন। আপনি আমাদের কাজে আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপর। আপনি এই অবহেলিত এই জনপদকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনবেন। এই অঞ্চলের মানুষ অনেক সৃষ্টিশীল ও কর্মঠ, তাই আপনি জানেন এই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীল আনতে আমাদের হাত রাখুন। কথা দিচ্ছি, একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা সমান্তরালভাবে একযোগে কাজ করব ইনশাল্লাহ।
পরিশেষে সীমাবদ্ধতার একটি আধুনিক বাজেট মহান সংসদে উপস্থাপনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি। জয় 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 হোক সৈয়দপুর কিশোরগঞ্জবাসীর জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জয়া সেনগুপ্ত সুনামগঞ্জ 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, যার জন্ম না হলে আমরা আজ এই মহান সংসদে আসবার কখনই সুযোগ পেতাম না, যার নেতৃত্ব ছাড়া আমরা কখনোই এই মহান সংসদে আসবার সুযোগ পেতাম না, আবহমান বাংলার সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ, জাতির জনক, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে আমি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি শ্রদ্ধা জানাই 15ই আগস্টে অন্যায়ভাবে নিহত বঙ্গজননী ফজিলাতুন্নেসা সহ সকল শহীদবৃন্দকে। আমি শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাদের যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই 2 লাখ মা বোনদের যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের ইজ্জত দিয়ে, তাদের সম্ভ্রম দিয়ে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা জানাই আমার প্রয়াত স্বামী বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তকে। আপনারা সবাই জানেন তিনি নেই বলেই আজ আমি এখানে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা জানাই আমার নির্বাচনী এলাকার আপামর জনসাধারণকে যারা অকুণ্ঠ সমর্থন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সংসদে আসবার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বোপরি আমি শ্রদ্ধা জানাই জননী জননেত্রী শেখ হাসিনাকে, যার স্নেহের আঁচলখানি আমাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, যার স্নেহের আলোকে উদ্ভাসিত হয়ে আমি বারবার এই সংসদে আসবার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার অন্যবারের বাজেটের তুলনায় কিছুটা কম। বিরোধীগণ নেতিবাচক সমালোচনায় মুখর হয়ে উঠেছেন, কিন্তু অর্থনীতিবিদগণ বলছেন যে এই আকার অত্যন্ত সময় উপযোগী। এর ফলে সরকারি ব্যয়ে মিতব্যয়িতা আসবে, বাজারে মুদ্রা সরবরাহ হ্রাস পাবে, তার ফলে মূল্যস্ফীতিতে অনেকাংশেই প্রভাব পড়বে। মাননীয় স্পিকার, এবার মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা এবং স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যে জন্য তিনি একান্তভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি তাকে ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে। মাননীয় স্পিকার, কিছুতেই অস্বীকার করা যাবে না মূল্যস্ফীতি আমাদের জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। যদিও এই মূল্যস্ফীতির কারণ আন্তর্জাতিক, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, যার ফলে পণ্য সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে, সারা বিশ্বে পণ্যের দাম বেড়ে গেছে, তারই প্রভাব পড়েছে বাংলাদেশে। মাননীয় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি লাঘবের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হলো বাজারে মুদ্রা সরবরাহ হ্রাস করা, ব্যাংক রেট বৃদ্ধি করা, ব্যাংক প্রদত্ত ঋণের ওপর কর নির্ধারিত না করে এটি বাজারের উপর ছেড়ে দেওয়া। বাজেটকে সংক্ষিপ্ত বা ছোট করা হয়েছে যাতে সরকারের ব্যয় পরিমিত হয়, মিতব্যয়িতা আসে। সর্বোপরি সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে, যার ফলে আমরা মনে করি এই মূল্যস্ফীতি অনেকাংশেই কমে আসবে। মাননীয় স্পিকার, যেটা আমি উল্লেখ করতে চাই, আপনারা সবাই লক্ষ্য করেছেন এবারের বাজেটই একমাত্র এই 5টি নীতিকে সমন্বিত করা হয়েছে। এছাড়া 20টি ভোগ্য পণ্যের উপরে উৎসে কর 1% কমিয়ে আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুর্দশা সম্পর্কে অত্যন্ত সচেতন।
যার জন্য আমরা দেখতে পাই তার নির্দেশে মাননীয় অর্থমন্ত্রী অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে যাতে জনগণের কষ্ট অনেকাংশে লাঘব হবে। 50 লাখ পরিবারকে বছরের 5 মাস 30 কেজি চাল দেওয়া হচ্ছে প্রতি মাসে। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 কেজি চিনি, 2 লিটার সয়াবিন এবং 2 কেজি মসুরির ডাল দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এছাড়াও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে 30 টাকা দরে 5 কেজি চাল দেওয়া হচ্ছে জনগণকে। আমি বিশ্বাস করি, সবাই আপনারা জানবেন, আমি মনে করি আপনারাও বিশ্বাস করেন, এর ফলে অনেকাংশেই মূল্যস্ফীতি কমে আসবে। এছাড়াও আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, সেই প্রতিটি ভাতার হার বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া দরিদ্র অঞ্চল বিচার করে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মিড ডে মিল বা তাদের দুপুরের খাবার সরবরাহ করা হচ্ছে। এতে করে পরিবার যেমন উপকৃত হচ্ছে, আমাদের শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছে। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, আমার নির্বাচনী এলাকা হাওড় অধ্যুষিত এলাকা, সঙ্গে দারিদ্র কবলিত এলাকাও। এখানেও যদি এরকম দরিদ্র পরিবার বিবেচনা করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই মিড ডে মিল দেওয়া হয়, তাহলে একই সঙ্গে পরিবার এবং শিক্ষার্থীগণ উপকৃত হতে পারে। মাননীয় স্পিকার, আমাদের সুনামগঞ্জ বোরো ধান উৎপাদনে সারা দেশে একটি বিশেষ ভূমিকা রাখে। বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতি তথা কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে আমাদের কৃষকগণ অনেকাংশেই উদ্দীপনা পেয়েছে। কিন্তু এই কৃষি সরঞ্জামকে যদি আরেকটু বেশি আকারে বা বেশি পরিমাণে দেওয়া হতো, তাহলে আরো বেশি উজ্জীবিত হতো, তারা আরো বেশি স্বস্তি বোধ করত। মাননীয় স্পিকার, আমাদের হাওর উন্নয়নের জন্য হাওর উন্নয়নের মহাপরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছে। 154টি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। আমি বিশ্বাস করি এই প্রকল্পগুলি অত্যন্ত দক্ষতার সাথে বাস্তবায়িত হবে, সঠিকভাবে সুচারুরূপে বাস্তবায়িত হবে। আমার হাওর অঞ্চলের মানুষের অনেক দুঃখ দুর্দশা লাঘব হয়ে যাবে। জননী, একটি কথা না বললেই নয় মাননীয় স্পিকার, যেটি আমি বারবার বলতে চাই, বাংলাদেশের নারীদের অগ্রযাত্রা আজকে সর্বত্র, মহান সংসদ থেকে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্রই এর বিস্তৃতি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ থেকে আরেকটু এগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে সবাই তার এই প্রচেষ্টায় আমরা শরিক হব, তাকে সহায়তা করব এবং 2041 সালের মাধ্যমে আমরা সোনার বাংলা অবশ্যই স্মার্ট বাংলাকে পাবো। আমাদের বাংলাদেশ একদিন অবশ্যই 2041 সালের মধ্যে স্মার্ট বাংলা হবে। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন, আমরা যেন সমর্থ হই এই স্মার্ট বাংলা বিনির্মাণে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব আমির হোসেন আমু ঝালকাঠি 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমরা বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি স্বাধীন বাংলার মাটিতে। যে নেতার নেতৃত্বের কারণে আমরা এই সুযোগ লাভ করেছি, আমি তার বিদেয়ী আত্মার প্রতি, জাতির জনকের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। জাতির জনক তার জীবনে, রাজনৈতিক জীবনে যেই সংগঠনকে নিয়ে এই দেশের মানুষকে তার আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন, এই জাতিকে পথ দেখিয়েছিলেন, সেই আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী।
75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই আওয়ামী লীগ গঠিত হওয়ার পিছনে একটি ঘটনা, 1946 নির্বাচনে তৎকালীন অবিভক্ত বাংলায় প্রধানমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, একাধারে অন্যদিকে মুসলিম লীগেরও সভাপতি ছিলেন। 46-এ মোহাম্মদ আলী জিন্নাহর ডাইরেক্ট অ্যাকশনের অনুযায়ী যখন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হলো, তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন মহাত্মা গান্ধীর সাথে এই দাঙ্গাপ্রীত অঞ্চলে দাঙ্গা ঠেকাবার জন্য ব্যস্ত, সেই মুহূর্তে খাজা নাজিমউদ্দিন তড়িঘড়ি করে 1946-এর শেষের দিকে ঢাকায় আসে এবং কতিপয় সংসদ সদস্যকে নিয়ে ষড়যন্ত্র করে তাকে বাদ দিয়ে তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ। সেই দায়িত্বকে কুক্ষিগত করার ষড়যন্ত্র হিসাবে তিনি মুসলিম লীগ থেকেও সোহরাওয়ার্দী সাহেবকে সরিয়ে মৌলানা আকরাম খানের নাম ঘোষণা করেন কনভেনার হিসাবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৎকালীন যখন বঙ্গবন্ধু সহ পশ্চিম বাংলা থেকে যখন লোকেরা আমাদের নেতা কর্মীরা আসতে শুরু করলো, তখন ঢাকায় 50 নম্বর মোগলটুলি একটি শাখা অফিস ছিল মুসলিম লীগের। সেই শাখা অফিসকে তখন ওয়ার্কার্স ক্যাম্প হিসাবে ঘোষণা করে তখন সেখানে তারা সংঘবদ্ধ হলো। এই সংঘবদ্ধ হওয়ার মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিল, প্রথমে তারা সদস্য সংগ্রহ বই দাবি করে মৌলানা আকরাম খাঁর কাছে গেল, তিনি অস্বীকার করলেন। এই নিয়ে নারায়ণগঞ্জে প্রথম খান সাহেব ওসমান আলীর এলাকায় মিটিং হলো, ওনাকে লাঠিচার্জ করা হলো, আহত করা হলো। পরে পাইকপাড়া মিটিং হলো, সেখানে লাঠিচার্জ করা হলো। পরবর্তীকালে ওই মুহূর্তে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব দিনাজপুরের দবিল ইসলাম সাহেবের একটি হবিয়াস কর্পাস রিট মামলা করার জন্য ঢাকা আসেন। তার সাথে যোগাযোগ করা হলে উনি বললেন, মুসলিম লীগের সাথে সম্পর্ক রেখে কোনো কাজ হবে না, আলাদা দল করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি পশ্চিম পাকিস্তানে কাজ শুরু করেছি, আওয়ামী মুসলিম লীগ তোমরা এটা নিতে পারো। তখন এদের ভিতরে আবার আলোচনা হলো এবং তখন আলোচনা করে সিদ্ধান্ত হলো একটি কনফারেন্স করবার। এর আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলন করতে গিয়ে রাজপথে আন্দোলনকে যখন নিয়ে এসেছিলেন, 11ই মার্চ লাঠিচার্জ হলো, 69 জন গ্রেপ্তার হলো, আহত হলো, বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় 1949-এর 23শে জুন কেম দাস লেনের 10 নম্বর বসিরউদ্দিন সাহেবের বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মৌলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কমিটি ঘোষণা করা হয় এবং 24শে জুন আরমানিটোলা ময়দানে প্রথম আওয়ামী লীগ পাবলিকলি আত্মপ্রকাশ করে এবং সেখানে মুসলিম লীগের অনাচার, অবিচার এবং দুর্বিষহ জীবনের কথা মানুষের তুলে ধরা হয় এবং আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই থেকে আন্দোলনের পথ ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাঁটি হাঁটি পা পা করে এই নেতৃত্বে সারা দেশে সেদিন বঙ্গবন্ধু গ্রেপ্তার থাকাকালীন অবস্থা, যদিও তিনি সেই দিন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন, পরবর্তীকালে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তখন শামসুল হক সাহেব অসুস্থ থাকার কারণে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তিনি তখন সারা দেশে এই কমিটি করা শুরু করেন। সেই কমিটিগুলি পরবর্তীকালে আওয়ামী লীগের ভিত হিসাবে রচনা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই কমিটিগুলির মাধ্যমে বঙ্গবন্ধু এই দেশে মানুষের উপরে পাকিস্তানিদের শাসন শোষণ বারবার তুলে ধরেছেন, বারবার পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যান্য রাজনৈতিক নেতার সাথে তার পার্থক্য ছিল এইখানে, অন্যান্য নেতারা পাকিস্তানের সাথে একটি সমঝোতামূলক আচরণবিধি মেনে কথাবার্তা বলতেন, আন্দোলনের কথা বলতেন খুব কম, কিন্তু বঙ্গবন্ধু সবসময় পাকিস্তানিদের অনাচারের বিরুদ্ধে কথা বলতেন। তার কারণ পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে তিনি বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। আমি প্রফেসর মুজাফফর সাহেবকে কোট করতে চাই। 1948 সালে প্রথম গণতান্ত্রিক গঠন করা হয়, তখন সেই বৈঠকে নাকি বঙ্গবন্ধু মুজাফফর সাহেব সহ আরো 2-1জনের সাথে আলাপ করেছিলেন এই কমিটি এমন ভাবে গঠন করতে হবে যারা ভবিষ্যতে স্বাধীন বাংলার আন্দোলন করবে। শুধু এইখানে শেষ নয়, মাননীয় স্পিকার, আমরা যখন বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে কমরেড মনি সিং, কমরেড ফরাদ কিছুদিন কারাগারে ছিলেন, তখন আলোচনা সভায় কমরেড মনি সিং বলেছিলেন
বঙ্গবন্ধু সবসময় কোনো সময় পাকিস্তানে বিশ্বাস করতো না। তিনি আমাদেরকে বলতেন, দাদা আপনারা কোনোদিন সমাজতন্ত্র করতে পারবেন না, আপনারা আমাকে সাহায্য করেন, আমি বাংলাদেশ স্বাধীন করে আপনাদের সমাজতন্ত্র দেব। বঙ্গবন্ধুর এই কথা যে নিছক ছিল না তার প্রমাণ স্বাধীনতার পরে তিনি যে জাতীয় সংবিধান রচনা করেছেন তার অন্যতম মূল মন্ত্র ছিল সমাজতন্ত্র। মাননীয় স্পিকার, শুধু মৌলানা ভাসানী একদিকে যখন এই ধরনের আন্দোলন চলছে, বারবার কিন্তু পাকিস্তানি ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশের রাজনীতি। ঠিক এমনি একটি পর্যায়ে যখন প্রথম দানা বাঁধা ওঠে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন, তখন ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 50-এর দাঙ্গা স্থাপন করা হয়েছিল। আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে এমনিভাবে একটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 1956 সনের 5ই সেপ্টেম্বর, যখন আওয়ামী লীগ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা শুরু করে, তখন আবার তারা মৌলানা ভাসানীকে দিয়ে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করে এবং আওয়ামী লীগকে ভেঙে দেয়। মাননীয় স্পিকার, আমি বারবার বলেছি, এই দেশে যা কিছু অর্জন, যা কিছু প্রাপ্তি দেশের মানুষের, আওয়ামী লীগ শেখ মুজিব, আওয়ামী লীগ শেখ হাসিনা, এর বাইরে এই দেশে মানুষ কিছু পায় নাই। আমি ছোট্ট দিয়ে একটি প্রমাণ আপনাদের দিতে চাই। মাননীয় স্পিকার, 1956 সনে 5ই সেপ্টেম্বর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। 1958 সনের 7ই অক্টোবর সামরিক শাসন জারি হয়। এই সময়টুকুর মধ্যে বাংলাদেশে কোনো 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি সেদিন আওয়ামী লীগ ঘোষণা করে, উন্নয়নের জন্য প্ল্যানিং বোর্ড আওয়ামী লীগ ঘোষণা করে, ঢাকা ডেভেলপমেন্টের জন্য ডিআইটি বোর্ড, ডিআইটি আজকে যেটা রাজুক সেটা আওয়ামী লীগ স্থাপন করে। এই দেশে ঢাকার ইচ্ছার রাস্তা সেদিন আওয়ামী লীগ স্থাপন করে। এই দেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট অফিস ছিল না। বঙ্গবন্ধু কমার্স মিনিস্টার হিসাবে এক্সপোর্ট ইম্পোর্ট অফিস সেদিন চট্টগ্রামে স্থাপন করে। আজকে যে কক্সবাজার পর্যটন কেন্দ্র, বঙ্গবন্ধু কমার্স মিনিস্টার হিসাবে এই পর্যটন কেন্দ্র সেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুরু করেছিলেন। আজকে যে হযরত শাহজালাল সার কারখানা, এই শাহজালাল সার কারখানা ফেঞ্চুগঞ্জ সার কারখানা হিসাবে সেই দিন বঙ্গবন্ধু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সর্বপ্রথম সারখানা হিসাবে। আজকে ঢাকার ডায়েরি ফার্ম, আজকে রমনা বোটানিক্যাল গার্ডেন সহ এই দেশে উন্নয়নের যে কয়টা চিত্র, আজকে জুট মার্কেটিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সবকিছু সেই দিন সে আওয়ামী লীগ সরকার স্থাপন করেছিল। এবং লেবার ইউনিয়ন, কৃষি উন্নয়ন বাতিল, চলচ্চিত্র উন্নয়ন সব বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন শিল্পমন্ত্রী হিসাবে। এই দেশে বিসিক সেদিন বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। ইরিধানের চাষ সেদিন আওয়ামী লীগ সরকার স্থাপন করেছিল। পাওয়ার পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থা সেদিন আওয়ামী লীগ সরকার করেছিল। এই সব কিছু অল্প সময়ের ভিতরে সেদিন আওয়ামী লীগ সরকার করেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই, এরপরে মার্শাল্লাহ আসে। মার্শাল্লাহ আসার পর বঙ্গবন্ধু যেই দিন 52 এর আগে যখন 54 সনের যুক্তফ্রন্ট নির্বাচনের পরে শেরে বাংলার নেতৃত্বে সরকার হলো, শেরে বাংলা মাত্র 3 জন নিয়ে প্রথম সরকার গঠন করলেন। আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া, আশরাফুদ্দিন সাহেব। 15 দিন পরে 13ই মে তিনি আরো 9 জনকে নিলেন। বঙ্গবন্ধু আতর রহমান খান সহ আরো 9 জনকে নিলেন। যেদিন শপথ অনুষ্ঠান হয় সেই দিন ঢাকা আদমদীতে বিহারি বাংলায় দাঙ্গা হয় এবং 30 মে 92 ক ধারা জারি করে এই মন্ত্রিসভা দেওয়া হয়। বঙ্গবন্ধু সেটা বলেছিলেন, ক্যাবিনেট মিটিং ডেকে এই 92 ক ধারা প্রত্যাখ্যান করেন, বাঙালিরা আমরা আপনার সাথে আছি। কিন্তু শেরে বাংলা সেই দিন কোনো কথা না বলে উঠে গিয়েছিল। মাননীয় স্পিকার, তারপরে আসে 1956, আমি যেটা বলতেছিলাম, 1958-তে 23 মে সংসদ অধিবেশনে শাহেদ আলীর উপরে ডিপ্টি স্পিকার আঘাত হয়। তিনি হসপিটালে ভর্তি অবস্থায় 3 দিনের মাথায় 26 মে তিনি মৃত্যুবরণ করেন এবং তারপরে 7ই অক্টোবর সামরিক শাসন জারি হয়। 27 অক্টোবর ইস্কন্দার মির্জাকে তাড়িয়ে দিয়ে আইয়ুব খান সর্বময় ক্ষমতার অধিকারী হন। মাননীয় স্পিকার, তারপরে নেমে আসে একমাত্র বঙ্গবন্ধু মন্ত্রী আর 50 জন এমপি শুধু গ্রেপ্তার হয়েছিলেন, আর কোন মন্ত্রী সেদিন গ্রেপ্তার হন নাই। তার আগে মাননীয় স্পিকার, যখন কথা উঠেছিল যে আওয়ামী লীগের যে গঠনতান্ত্রিক বিধান, সেটা হচ্ছে একসাথে কেউ মন্ত্রী
বা দলীয় নেতা থাকতে পারবেন না। সেই বিধান অনুযায়ী যারা মন্ত্রী ছিলেন সবাই মন্ত্রিত্ব রেখে দিলেন, একমাত্র বঙ্গবন্ধু ব্যতিক্রম, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন এবং সেটা নিয়ে তিনি দলকে আবার পুনর্গঠিত করলেন মৌলানা ভাসানী চলে যাওয়ার পর এবং দলকে সংঘবদ্ধ করলেন। তারপরে আসলো মার্শাল ল, মার্শাল সামরিক আইনে সমস্ত দল ব্যান্ড হলো। এখানে তখন 9 নেতার বিবৃতি হলো। তারপরে সরোয়ার্দী সাহেব 30 তারিখে গ্রেপ্তার হয়েছিলেন। সরোয়ার্দী সাহেব মুক্তি পাওয়ার পর তার নেতৃত্বে পাকিস্তান ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করা হয়, এনডিএফ। সেই এনডিএফ এর মাধ্যমে যখন আন্দোলন পরিচালনা হচ্ছে, সরোয়ার্দী সাহেব অসুস্থ হয়ে জুরিকে গিয়ে মৃত্যুবরণ করেন। তখন সমস্ত দল রিভাইভ করা হয়। বঙ্গবন্ধু বললেন আওয়ামী লীগ রিভাইভ করা হবে। কতিপয় নেতা আপত্তি জানানো সত্ত্বেও বঙ্গবন্ধু 5 তারিখে 25শে ফেব্রুয়ারি তিনি মিটিং ডেকেছিলেন, সমস্ত দেশের একটি বর্ধিত সভা ডেকেছিলেন, সব সভাপতি সাধারণ সম্পাদক সহ 32 নম্বরে। সেখানে সিদ্ধান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে ঢাকা ইডেন হোটেলে কনফারেন্সের মাধ্যমে পার্টি রিভাইভ করা হয়। মৌলানা অতর্ক বাগিশ প্রেসিডেন্ট এবং বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক নবজাদা রসুল্লাহ খান অল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেই সম্মেলন উদ্বোধন করেছিলেন। মাননীয় স্পিকার 5 তারিখে 5ই ডিসেম্বর তিনি আবার একটি মিটিং করে 11 দফা কর্মসূচি দেন। সেই 11 দফার 6 দফার কয়েকটি দফা ছিল, যেমন 2 ইকোনমি 2 সেপারেট কারেন্সি এই কথা ছিল, এবং খাজনা ট্যাক্সের দায়িত্ব থাকবে ফেডারেল গভর্নমেন্ট, এবং 1 ম্যান 1 ভোট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইত্যাদি কথাগুলি ওই 11 দফার ভিতরে ছিল। যার জন্য আওয়ামী লীগ নেতারা 2 দিন পর্যন্ত এটা নিয়ে ঝগড়া করেছিল, যেটা নিয়ে করতে গেলে আমাদের উপরে আঘাত আসবে। তারপর এটা পাশ হওয়ার পরেও কতিপয় নেতা ছাড়া এটা নিয়ে কেউ কথা বলতে সাহস পায়নি। পরবর্তীকালে আপনারা জানেন মাননীয় স্পিকার, দলকে সুসংহত করার মধ্যে দিয়ে 1965 সনে ভারত পাকিস্তান যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই যুদ্ধকে সামনে রেখে বঙ্গবন্ধু এই গভর্নর হাউসে মোনায়েম খান যখন মিটিং থেকে রেজলিউশন বুক করার কথা বললেন, বঙ্গবন্ধু বললেন প্রথম রেজলিউশন হতে হবে পাকিস্তান আমাদের যে নিরস্ত্রভাবে রেখেছে পুরো বাংলার মানুষকে, আমরা আক্রান্ত হলে আজকে আমরা দাসত্বে পরিণত হতাম, পাকিস্তানের বিরুদ্ধে আগে রেজলিউশন করা হোক, এছাড়া আমি কোনো রেজলিউশন মানতে পারি না। এই কথা বলে উনি বেরিয়ে এসেছিলেন। মাননীয় স্পিকার, পরবর্তীকালে উনি 6 দফা দেওয়ার আগে আমরা একটু ইঙ্গিত পেয়েছিলাম অন্যভাবে। আমাদের ছাত্রলীগের কনফারেন্স ছিল 65 সনে, ওই যুদ্ধের ভিতরে ব্ল্যাক আউটের ভিতরে আমরা সম্মেলন শেষ করলাম। মজাউল হক বাকি, আব্দুর রাজ্জাক সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলো। অন্য সহ আমরা কয়েকজন পরের দিন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় আমাদের উপরে হামলা হলো। এনএসএফ এবং ছাত্রলীগের একটি গ্রুপ, তারা বললো তোমরা ভারতের দালাল, তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের উপরে যে আক্রমণ, ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো বক্তব্য নাই, ইত্তেফাকের কোনো ভূমিকা নাই। আমরা বঙ্গবন্ধুকে দিয়ে বললাম, উনি একটু অট্টহাসি দিয়ে বলল এই যুদ্ধের পরে তোমরা ওদেরকে খুঁজে পাবে না, ওরা ইতিহাসে রাস্তা করে যাবে, তোমরা ফুলের মালা পাবে। আমরা বললাম ওই কয়দিন কিছু বলতে হবে, তাই আপনি কিছু বলেন। উনি কিছুতে রাজি হলেন না। উনি হঠাৎ করে বললেন আমার একজন পাকিস্তানি আওয়ামী লীগের আছে, তাকে আমি বলি। উনি শাহ আজিজকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি একটা বিবৃতি দাও। শাহ আজিজ তখন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং সেন্ট্রালের আওয়ামী লীগের ডিপ্টি লিডার। শাহ আজিজ দিয়ে উনি বিবৃতি দেওয়ালেন। মানিক ভাইয়ের কাছে গেলাম, উনি বললেন পত্রিকা চালায় মঞ্জুর মিয়া, আমি কিচ্ছু জানি না, তার কাছে যান। আমরা বললাম ওনার কাছ থেকে আমরা এসেছি। উনি বললেন উনি না বলা পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তখন অনেক কথা বলার পর উনি বঙ্গবন্ধুকে ফোন করলেন। বঙ্গবন্ধু কি বললেন জানি না, উনি বললেন ঠিক আছে আপনারা যান। পরদিন ছোট্ট করে একটা নিউজ ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় বা দিকে ছিল, মাননীয় স্পিকার এই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি। এবং যুদ্ধের পর উনি যখন এই যুদ্ধের আলোকে 6 দফা দিলেন, তখন আমরা বুঝতে পেরেছিলাম উনি আমাদের কিসের ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধের পর তোমরা এই ফুলের মালা পাবে, ওরা ইতিহাসে রাস্তা করে যাবে। মাননীয় স্পিকার, যখন তাশকন্দ চক্রের বিরুদ্ধে পাকিস্তানের সমস্ত দল নিয়ে
আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে ডাক দিয়েছিল বাংলাদেশের 9 নেতাকে, যারা প্রথম আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল। এই 9 নেতার কেউ সেই দিন 6 দফা তো সমর্থন করে নাই, পাকিস্তানের কোন নেতা সেই দিন সমর্থন করে নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি জানি সিন্ধ স্বায়ত্তশাসন চায়, তারা সালাম আলাইকুম দেয় না, তারা জিও সিন্ধ বলে। আপনারা সবাই জানেন খান আব্দুল গফফর খান পাকিস্তান চায়, স্বায়ত্তশাসন চায়, ইচ্ছে করলে তারা আমার এই 6 দফা গ্রহণ করতে পারে। কিন্তু কেউ সেই দিন 6 দফাকে সমর্থন করে নাই। উল্টা আইয়ুব খান যখন অস্ত্রের ভাষা আরম্ভ করলো, আইয়ুব খান যখন বিস্তৃতবাদীর দাবি কথা বলল, তখন বঙ্গবন্ধু লাহোরে প্রেস কনফারেন্স করে বলল, আমি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা, আমি কেন বিচ্ছিন্নতাবাদী হতে যাব? আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণকে শাসন এবং শোষণ মুক্তির জন্য এই 6 দফা দাবি পেশ করেছি। উনি আসার পথে লাহোরে ওনাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। মাননীয় স্পিকার, উনি ঢাকা বিমানবন্দরে এসে 6 দফা ব্যাখ্যা দিলেন এবং পরিষ্কারভাবে সবকিছু মানুষকে বুঝিয়ে দিলেন। 25শে ফেব্রুয়ারি উনি চট্টগ্রামে জনসভায় গেলেন। সেই জনসভায় বললেন, একদিনে চট্টগ্রাম পাহাড়ে যেমনি ভাবে বাংলা স্বাধীনতার পতাকা উড্ডীন হয়েছিল, আমি চাই এই চট্টগ্রামে আবার এই 6 দফার পতাকা উড্ডীনের মাধ্যমে বাংলার মানুষের দাবি প্রতিষ্ঠা হবে। মাননীয় স্পিকার, তারপরে আওয়ামী লীগের সম্মেলনে 6 দফা গ্রহণ হওয়ার পর 32 দিন মাত্র সময় পেয়েছিলেন। এই 32 দিনের মনে উল্কার মতো তিনি ছুটি বেরিয়ে বাংলার ঘরে ঘরে 6 দফা দাবি প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন এবং মানুষ 6 দফাকে সেই দিন ম্যাগনা কার্টা হিসাবে, বাংলার মুক্তি সনদ হিসাবে গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, আজকে সেই 6 দফা সেই দিন মানুষ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু এই সফরের সময় 8 বার তাকে গ্রেপ্তার করা হয়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পরবর্তী জনসভায় তিনি যেতেন, যেখানে মিটিং করেছেন সেখানে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হতো। সর্বশেষ 8ই মে নারায়ণগঞ্জে জনসভা করে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। 2 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় 2 বছর পর 17 তারিখে তাকে বলা হয়েছিল জানুয়ারি যে আপনি মুক্ত। জেল গেটে নিয়ে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং আমরা জানতাম না, পরিবার জানতো না, বাংলার মানুষ জানতো না বঙ্গবন্ধু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। অনেক দিন 2 মাস পর্যন্ত কোনো খবর নাই। পরবর্তীকালে জানা গেল তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হচ্ছে। এই মামলা দেওয়ার পর জনগণের ভিতরে রুদ্ধশ্বাস ফুটে উঠল এই 6 দফার ভিত্তিতে এবং 6 দফার কারণে যে তাকে আজকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, এইটা অনুধাবন করে মানুষ জেগে উঠল এবং বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেল। 6 দফার সমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধি পেল। আস্তে আস্তে এটা আরো বেশি গাঢ় হলো এবং যখন সার্জেন্ট জিয়াউল হক হত্যা হলো তখন মানুষ কারফিউ ভঙ্গ করা। 17 তারিখে সার্জেন্ট জিয়াউল হক হত্যা, 18 তারিখে রাজশাহী শামসুদ্দ প্রফেসর হত্যার পর এই দেশে কোন সামরিক শাসনের শাসন ছিল না। তখন থেকেই বঙ্গবন্ধু শাসন এই দেশে প্রতিষ্ঠা লাভ করেছিল। মাননীয় স্পিকার, সমস্ত কারফিউ ভঙ্গ করে যখন ঢাকা থেকে খবর গেল যে কোনো মুহূর্তে ক্যান্টনমেন্ট আক্রান্ত হতে পারে, তখন আইয়ুব খান বললেন, প্রথমে বললেন আমি আর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব না। তারপরে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার চেষ্টা করলো, সবাই মেনে নিল। বেগম মুজিব বাদ সাধলেন, তিনি বললেন তোমার সাথে যারা সহকর্মী তাদেরকে বাদ দিয়ে তুমি কিছুতেই এই প্যারোলে মুক্তি পেতে পারো না। আমাদের মাননীয় নেত্রীকে তার মা তাকে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে এই মেসেজ দিয়ে। এই মেসেজ পাওয়ার পর বঙ্গবন্ধু বললেন আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি বের হব না। পরবর্তীকালে আইয়ুব খান বাধ্য হয়ে তাকে নিঃশর্তভাবে তার 34 জন সহকর্মী সহ মুক্তি দিতে বাধ্য হয়েছিল। মাননীয় স্পিকার, এই মুক্তি পাওয়ার পর তিনি আইয়ুব খানের সাথে বৈঠকে বসলেন, আবার তিনি 6 দফা দিলেন। আইয়ুব খান মানল না, তিনি চলে আসলেন। আইয়ুব খান এহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করলো। বঙ্গবন্ধু 1 ম্যান 1 ভোট দাবি আদায় করে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল সেদিন নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল যে এই এখানে আন্ডারে লিগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে নির্বাচন করা যাবে না। বঙ্গবন্ধু বললেন আমি নির্বাচন করব। বাংলার মানুষের পক্ষে কথা বলার অধিকার কার আছে এইটা প্রমাণ করতে হবে।
6 দফা নিয়ে ম্যান্ডেট নেব এবং 6 দফাকে রেফারেন্ডাম হিসেবে ঘোষণা করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল। এবং 3রা জানুয়ারি তিনি সরওয়ার্দী উদ্যানে মিটিং দেখে সমস্ত এমপিদের নিয়ে তিনি জনগণের কাছে বলেছিলেন, আজ থেকে 6 দফা আওয়ামী লীগের নয়, আমার নয়, 6 দফা বাংলার গণমানুষের। এর সাথে যদি কেউ বেঈমানি করে আমার এমপিরা আপনারা তাদেরকে জ্যান্ত কবর দেবেন। মাননীয় স্পিকার, এইভাবে তিনি দেশকে নিয়ে আসলেন। তারপরে ঘটনা আপনারা জানেন, 7ই মার্চ, আমি সংক্ষেপ করে আনলাম 7ই মার্চের ঐতিহাসিক ঘটনা। পয়লা মার্চ যখন সংসদ অধিবেশন বন্ধ করে দেওয়া হলো, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি পতাকা পোড়ানো শুরু হলো। স্লোগান হলো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এইভাবে আন্দোলন শুরু হলো এবং বঙ্গবন্ধু 3রা মার্চ পল্টনে বললেন, আমি 7ই মার্চ আমার ভাষণ দেব, বিস্তারিত কথা বলবো। উনি 7ই মার্চের ভাষণে 3টি পার্ট ছিল তার ভাষণে। প্রথম পার্ট পাকিস্তানের দেশ 23 বছরের দুঃশাসনের ইতিহাস। দ্বিতীয় পার্ট পয়লা মার্চ এই সংসদ বন্ধ করে দেওয়ার পরে যে আন্দোলন, সে আন্দোলনের উপরে কিভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, অত্যাচার করা হয়েছে তার ইতিহাস। থার্ড পার্ট হচ্ছে করণীয় কি। সেই করণীয় জায়গায় এসে তিনি একটি গরিলা যুদ্ধের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। সেই করণীয় জায়গায় এসে তিনি সেই দিন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন এবং তার সাথে তিনি যে মানুষকে সম্পৃক্ত করেছেন, একটি জাতিকে তার কাছে যে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতির মুরব্বিয়ানা যে তার কাছে গিয়েছে, জাতির পিতৃত্ব যে তিনি পেয়েছিলেন, এর প্রমাণ একটি জাতিকে একটি লোক তুমি হিসাবে সম্বোধন করতে পারে তখন যখন সেই জাতির সাথে তার একটি আত্মিক সম্পর্ক হতে পারে। মাননীয় স্পিকার বক্তৃতায় কি বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, স্বাধীন হলো দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধ। কারা যুদ্ধ করলো? আমরা যে টেলিভিশন দেখি, কারা? পায়জামা পরা, হাফ প্যান্ট পরা, গামছা পরা, লুঙ্গি পরা মানুষ। এরা তো প্রশিক্ষিত সেনাবাহিনীর লোক নয়, এরা ওই বঙ্গবন্ধুটাকে সাড়া দেওয়া ওই 10 লক্ষ লোক যারা সেই দিন সরওয়ার্দী উদ্যানে ছিল, তারা এবং তাদের সুদী সঞ্জা সবাই সেই দিন অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল, যুদ্ধ করেছিল বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে। আজকে অনেকেই অনেক কথা বলেন, আজকে যখন তারা চিত্র দেখেন নিশ্চয়ই তারা লজ্জা পান। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই, এই স্বাধীনতার পর 3.5 কোটি লোক যখন গৃহহারা সর্বহারা, 1 কোটি লোক যখন বিদেশ থেকে আগত, 30 লক্ষ যখন শহীদ পরিবার, 4 লক্ষ বীরাঙ্গনা, সমস্ত দেশের বড় বড় বাজার যখন পুড়িয়ে ছারখার, রেল লাইন নাই, বগি নাই, ট্রেনে ওয়াগন নাই, খাদ্যের গুদামে খাদ্য নাই, বৈদেশিক মুদ্রা নাই, এমনি অবস্থায় বঙ্গবন্ধু সরকার গঠন করেছিলেন। মাত্র 3.5 বছরের মাথায় তিনি সব কিছু নিয়ন্ত্রণে এনেছিলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের যখন ক্রয় ক্ষমতার মধ্যে, যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যখন সারা দুনিয়া বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিচ্ছে, 126টি দেশের স্বীকৃতি সহ জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি সহ সমস্ত সংস্থা যখন স্বীকৃতি দিয়েছে, যখন তিনি মুক্তির জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন অর্থনৈতিক মুক্তির জন্য, ঠিক সেই মুহূর্তে তাকে সপরিবারে হত্যা করা হলো। হত্যা করে ইতিহাসের চাকা ঘুরিয়ে দেওয়া হলো। এই দেশকে নব্য পাকিস্তানে রূপান্তরিত করার ষড়যন্ত্র করা হলো। এবং সেই অবস্থায় যখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে বলল, আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দি পলিটিশিয়ান, যখন রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে দুর্বিষহ করা হলো, চরিত্র হনন করা হলো, দল ভাঙে রাজনীতি শুরু করা হলো, যখন 1 গুন্ডা 2 গুন্ডা দিয়ে ভোট ঠান্ডা করা হলো, ব্যালট বক্স হাইজ্যাক করা শেখানো হলো, ভোট কারচুপি শেখানো হলো, সেই মুহূর্তে এই দেশের মানুষকে নতুন ভাবে
আবার ডেকে আনার জন্য, সাড়া দেওয়ার জন্য আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে দেশে এনেছিলাম। মাননীয় স্পিকার, দেশে আসার পর নতুন মাত্রা যোগ হলো। লক্ষ লক্ষ মানুষ 65 থেকে 70 মাইল ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে সেই দিন তারা বিমানবন্দর প্রস্তুত হয়েছিলেন। মনে হচ্ছিল মানুষ আবার তারা বঙ্গবন্ধুকে ফিরে পাচ্ছে, এই আশায় বুক বেঁধে। এবং শেখ হাসিনা তার আগমনের পর সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু ঝড় ঝঞ্ঝায় তার সম্বর্ধনা জায়গায় কোনো তার ছিল না, বাইক ছিল না, লাইট ছিল না, তেমনি অবস্থা তিনি বলেছিলেন, আমি আপনাদের নেতা নই, আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনাদের বোন, আপনাদের মেয়ে, আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শের জন্য যুদ্ধ করব, প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন দেব। আজকে তাই মানুষ তার পিছনে ঐক্যবদ্ধ হয়েছিল দীর্ঘ 15টি বছর। সেই চিত্র আজকে বলে বোলানো যাবে না কিভাবে শেখ হাসিনা সংগ্রাম করেছেন। বাইক তার সামনে গ্লাস ভেঙে তার কপাল কেটে গিয়েছে, গাল কেটে গিয়েছে, এমনি অবস্থায় তিনি সফর করেছেন। 104 ডিগ্রি নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। বারবার নাটোর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তার ট্রেনের উপরে বোমা হামলা হয়েছে, পেট্রোল বোমা মারা হয়েছে, 19 বার তার প্রাণ নাশ করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন 2060 সালে সর্বশেষ কিভাবে তাকে হত্যা ষড়যন্ত্র, মহান রব্বুল আমিন তাকে হাতে তুলে যদি না বাঁচাতো, ওই দিন বাঁচার কথা ছিল না। আজকে তিনি বেঁচে আছেন বলেই, তার জন্য তাকে বেঁচে আছে বলে মনে করি না। আজকে যখন তার নেতৃত্বে এই দেশের মানুষ ভূমি পাচ্ছে, আজ যখন তার নেতৃত্বে এই মানুষ জায়গা, থাকার জায়গা পাচ্ছে, খাবার পাচ্ছে, খাদ্যের নিরাপত্তা হচ্ছে, গ্রামে ব্যাগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ প্রতিটি ইউনিয়নে কমপক্ষে 2000 পরিবার ভাতাভোগী সৃষ্টি হয়ে গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হয়েছে। যখন আজকে করে গ্রামে নাই, আমি যখন কিছুদিন আগে গ্রামে গেলাম, আমি জিজ্ঞাসা করেছি এত জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, আপনারা কি কোনোদিন না খেয়ে আছেন? বলে না। এই দেশে কোনো দুর্ভিক্ষ আছে না। গ্রামের মানুষ ভালো আছে, তার কারণ শেখ হাসিনার পরিকল্পিত এই যে পরিকল্পনা মাফিক যে ভাতা এবং বিভিন্ন রকম সহযোগিতা, তার জন্য আজকে গ্রামের অর্থনীতি সুদৃঢ়, গ্রামের মানুষের কোনো অভাব নেই। মাননীয় স্পিকার, একদিকে অসহায় মানুষের অবস্থা পরিবর্তন, অন্যদিকে বড় বড় মেগা প্রকল্পের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল হিসাবে, বাঙালি জাতি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর মতো মা খাদ্যে দাঁড়াবে। আজকে শেখ হাসিনার পরিকল্পিত এইসব মেগা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছে। এবং এই কারণে আজকে তিনি পৃথিবীতে হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে নিজের স্থান করে নিতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য গৌরবের। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই, একদিন বঙ্গবন্ধু যা শুরু করেছিলেন, আজকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ধারা প্রবাহিত, আজকে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে তার পরিসমাপ্তি হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের মধ্য দিয়ে বাঙালি জাতি পৃথিবীর একটি জাতি হিসেবে লাভ করতে সক্ষম হয়েছে। এইটাই আজকে আমাদের চাওয়া পাওয়া। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা আজকে শান্তি পাই কারণে যে কোনো মানুষ আঙ্গুল দিয়ে বলতে পারবে না তোমাদের মুক্তিযুদ্ধের ব্যর্থতা, তোমরা না খেয়ে আছো, তোমাদের অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, প্রত্যেকটি জিনিসের নিশ্চয়তা আজকে শেখ হাসিনার সরকার দিতে সক্ষম হয়েছে। মানুষের যে মৌলিক দাবি, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই প্রত্যেকটি দাবি আজকে শেখ হাসিনার সরকার পূরণ করতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের সেই সফলতা, সেই স্বাধীনতার সফলতা, সার্থকতা, শহীদদের আত্মত্যাগের সার্থকতা তিনি বাস্তবায়ন করেছেন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, আরো মানুষের সেবা করার সুযোগ, বাংলার মর্যাদা আরো বৃদ্ধি পাক, এই কামনা করে ধন্যবাদ দিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় হুইপ জনাব সাইমুম সারওয়ার কমল, কক্সবাজার 3 তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আজ সেই মহান 23শে জুন, শোষিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের মুক্তির দিন। 1947 সাল, মুসলিম লীগ দুই ভাগে বিভক্ত। একদিকে আছেন হোসেন শহীদ সরওয়ার্দী, গণতন্ত্র মনা, মানুষের মুক্তিকামী, মানুষের পক্ষে থাকা কর্মীদের নিয়ে শেখ মুজিব সহ অসংখ্য মানুষের সমর্থিত সেই মুসলিম লীগ। আর অন্যদিকে আছে ক্ষমতা লিপ্সু খান বাহাদুর, রায় বাহাদুরদের সংগঠন খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ। রাতারাতি কারো সাথে কথা না বলে খাজা নাজিমুদ্দিন ঢাকাকে রাজধানী ঘোষণা করে সদল বলে চলে আসলেন এই ঢাকা শহরে। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন, দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যদি দেশ স্বাধীন হয় তাহলে কলকাতার শিয়ালদহ পর্যন্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুর্শিদাবাদ সংখ্যাগরিষ্ঠ, জলপাইগুড়ি, দার্জিলিং, আসামের করিমগঞ্জ আমাদের। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাসের ছাত্র। আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ অথবা কোনো ইতিহাসবিদ এই কথাটুকু কোনোদিন বলেনি। বঙ্গবন্ধু তার রাজনীতিতে সেদিন বলেছিলেন, খাজা নাজিমুদ্দিন সেদিন কারো সাথে কথা না বলে, কোন মুসলিম লীগের নেতাদের সাথে আলোচনা না করে ক্ষমতায় আরোহণের জন্য ঢাকায় ছুটে আসলেন। ঢাকায় ছুটে এসে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই গণতন্ত্রপূর্ণ মানুষেরা তারা ঢাকায় চলে আসলো। 48-এর সেই সময়ে আমরা দেখেছি, সেই 24শে মার্চ কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই আমন্ত্রিত অতিথি 1200-এর মধ্যে সেদিন শেখ মুজিবুর রহমান ছিলেন মঞ্চের সেই পিছনের দিকে। তিনি সাথে সাথে নূ নূ বলে চিৎকার করলেন। সাথে সাথে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হল। সেই ছাত্র সংগ্রাম পরিষদের সভায় প্রথম সভাপতিত্ব করলেন সেদিনের সেই শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, যদি মালয়েশিয়ার মুসলমানরা মালয় ভাষায় কথা বলেন, যদি ইরানের মুসলমানরা পারস্য ভাষায় কথা বলেন, যদি তুরস্কের মুসলমানরা তার্কি ভাষায় কথা বলতে পারে, কেন বাঙালি মুসলমান হয়ে আমাদের নতুন করে ভাষা শিখতে হবে? এইভাবে ভাষার প্রশ্নে যখন অনড়, তখন বঙ্গবন্ধুকে প্রথম সেই ভাষা আন্দোলনের দাবিতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 1949 সালের 23শে জুন, সেই সময়ে ঢাকার রোজগারের এক একে শরিক হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগীশ, শামসুল হক, ইয়ার মোহাম্মদ খান, আনোয়ারা খাতুন থেকে শুরু করে সেই সময়ে সেই তিতুমির, সূর্য সেন, প্রীতিলতার রক্তের অনুসারী যারা ছিলেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত, তারা সকলেই এসে সেদিন ঘোষণা করলেন, সেদিন তারা তৈরি করলেন আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তান। সেই আওয়ামী মুসলিম লীগ বঙ্গবন্ধু জেলখানায়, বঙ্গবন্ধুকে 1 নম্বর যুগ্ম সম্পাদক করা হয়। সেখানে কিন্তু তার ব্র্যাকেটের মধ্যে লেখা হয় তিনি একজন নিরাপত্তা বন্দী। এইভাবে আওয়ামী লীগের যাত্রা শুরু। বঙ্গবন্ধু জেলখানার মধ্যে বন্দী। হঠাৎ করে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন, সেখানে হিন্দু মুসলমান দাঙ্গা করে 80 জন সেই সময়ে দাঙ্গাবাজ তার জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। তাদের সাথে বঙ্গবন্ধু কথা বললেন। বঙ্গবন্ধুকে ঢাকার মুসলমান বন্দীরা বলল, সেই হিন্দুস্থানে হিন্দুরা আমাদের মেরেছে, তাই আমরা এখানে হিন্দুদের মেরেছি। সেই সময়ে বঙ্গবন্ধু বলেছিলেন, যদি হিন্দুস্থানের হিন্দুরা দোষ করেন, কেন মুসলমান হয়ে ঢাকার মুসলমানদেরকে অন্যায় করতে হবে? সেই সময়ে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বলেছেন, তার আদর্শের অনুসারী হয়ে সেই সময়ের দাঙ্গাবাজ অনেকেই বঙ্গবন্ধুর স্বাধীনতার চেতনায় সংগ্রামে তারা লিপ্ত হয়েছিল। এই সেই বঙ্গবন্ধু 1949 সাল থেকে তিনি থেমে থাকেনি। তিনি 1950 সালের মধ্যে জেলে, 1951 সালে ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে একে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের পক্ষে সমর্থন দিতে গিয়ে তারা বহিষ্কার হলেন। 17 জন ছাত্র নেতা, একে একে 16 জন ছাত্র নেতা মুসলিকা দিয়ে 5 টাকা জরিমানা দিয়ে তারা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি হয়েছিলেন। এই সেই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেদিনের নেতা মুজিব বলেছিলেন, যেই বিশ্ববিদ্যালয়ে ন্যায্য কথা বলতে গিয়ে আমাকে বহিষ্কার হতে হয়, সেই বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে আমি কখনো মুসলেখা দিয়ে ভর্তি হব না। সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেখ মুজিবুর রহমান আর কখনো নেয়নি। আমি অবাক হয়ে
হয়ে যায় 1952 সালের ভাষা আন্দোলন। তিনি সেই জেলখানার মধ্যে অনশনরত, তিনি খবরাখবর নিচ্ছেন। এক পর্যায়ে 21শে ফেব্রুয়ারি তিনি চিরকুট পাঠালেন অ্যাডভোকেট গাজীউল হক, জিল্লুর রহমান, হাবিবুর রহমান সেলিম। সেদিনের ছাত্র সংগ্রাম পরিষদ আগের দিন 20শে ফেব্রুয়ারি জগন্নাথ হলের সামনে তারা বৈঠক করেন। সেই বৈঠকের মধ্যে একে একে সর্বশেষ সব ছাত্র নেতা তারা 144 ধারা ভঙ্গের পক্ষে নয়, বঙ্গবন্ধুর নির্দেশ রয়েছে যে কোনোভাবে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা আন্দোলন সামিল হতে হবে। এক পর্যায়ে হাবিবুর রহমান সেলিম, বিচারপতি অ্যাডভোকেট গাজীউল হক, জিল্লুর রহমান রাব, তারা সেদিন মাত্র 5 জন ছাত্র নেতার নেতৃত্বে জগন্নাথ হলের সামনে তারা সিদ্ধান্ত নিয়ে তারা সেদিন 144 ধারায় নেতৃত্ব দিয়েছিলেন। যদি বঙ্গবন্ধু সেদিন নেতৃত্ব না দিতেন, 1952 সালের 21শে ফেব্রুয়ারির ইতিহাস অন্যায়ভাবে লেখা হতো। আমি অবাক হয়ে যাই। 1953 সাল বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন হোসেন শহীদ সরওয়ার্দীকে যাদের দিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করা যাবে না, যারা ব্রিটিশদের থেকে বেনিফিশিয়ারি, তাদেরকে দিয়ে আর মুসলিম আওয়ামী লীগ গঠন করা যাবে না। 54 সালের নির্বাচন, একে একে সবাই নির্বাচিত হয়ে আসলেন। 300 আসনের মধ্যে 291 জন সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ গঠিত হবে। একে একে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি শেখ মুজিব ছাড়া সবাইকেই নেবেন। এক পর্যায়ে তিনি অনেক দিন পরে যখন সর্বশেষ কাতারে যখন মৌলানা ভাসানী এবং সেই হোসেন শহীদ সরওয়ার্দীর প্রস্তাব অনুযায়ী যখন এক পর্যায়ে শেরে বাংলা তাকে সেই সময়ে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার কথা বললেন, সেই সময়ে শেখ মুজিবুর রহমান, তিনি সেই সময়ে তার বাবা কখনো মন্ত্রী ছিলেন না, তাদের পূর্বপুরুষেরা কখনো মন্ত্রী ছিলেন না। আমি অবাক হয়ে যাই রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে। তিনি সেই সময়ে তিনি মানিক মিয়ার কাছে গেলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কাছে বললেন, আমাকে শেরে বাংলা বলছে মন্ত্রী পরিষদে যেতে, কিন্তু আমার নেতা হোসেন শহীদ সরওয়ার্দী লাহোরে আছেন, তার থেকে আমি অনুমতি পাই নাই, আমি মৌলানা ভাসানীর থেকে অনুমতি পাই নাই। এক পর্যায়ে সেদিন মানিক মিয়া তাকে সারা রাত গাড়ি চালিয়ে টাঙ্গাইলে ভোরবেলায় চলে গেলেন। সেখানে মানিক মিয়ারকে দেখে এবং শেখ মুজিবুর রহমানকে দেখে মৌলানা ভাসানী বললেন, মুজিব এত সকালবেলা কেন এসেছস? তখন মুজিবুর রহমান তিনি বললেন, স্যার আমাকে বলেছে মন্ত্রী পরিষদে যোগ দিতে, সেই কারণে আমি আপনার পরামর্শের জন্য এসেছি, আপনার পারমিশনের জন্য। তখন কিন্তু এক পর্যায়ে সেই সময়ে মৌলানা ভাসানী বললেন, তোকে না আমি অনেক আগে বলেছি সেখানে অংশগ্রহণ করতে যোগ দিতে, আমি তো অনুমতি দিয়েই ফেলেছি। বলে যে স্যার আমি আপনার অনুমতি পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমার নেতা সরওয়ার্দীর অনুমতি আমি এখনো পাইনি। অবাকের বিষয়, যার বাবা কখনো মন্ত্রী ছিল না, তিনি সেই নেতার সেই একজন রাজনৈতিক কর্মী, তিনি হোসেন শহীদ সরওয়ার্দীর অনুমতির জন্য তিনি বসেই ছিলেন। এক পর্যায়ে ভাসানী বললেন, তুই চলে যা, আমি সরওয়ার্দীর সাথে কথা বলে আমি তোকে সমর্থন জানাবো। সেই সময়ে বঙ্গবন্ধু, সেই সময়ে তিনি একজন কত ত্যাগী মানুষ, তিনি সেই সময়ে এসে মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিলেন। দলের দায়িত্ব নিবেন নাকি? মাননীয় সদস্য, আপনি মাগরিবের বিরতির পর অবশিষ্ট আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাকে আরো কয়েক মিনিট সময় দেওয়া হবে। মাননীয় হুইপ, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবে নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।